আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আরেকটি গল্প নিলাম, ভিষ। লেখিকা শারমিনা চন্নিপা। এটি সম্পূর্ণই ভিন্ন ধরনের একটি গল্প। আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর গল্প শুরুর আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন। সেই সাথে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। প্রেগন্যান্সির 7 মাস চলে। এর মধ্যে হুট করে পেটটা অনেক বড় হয়ে গিয়েছে। 1 সপ্তাহ আগেও পেটটা একদম ছোট ছিল, কিন্তু 1 সপ্তাহের মধ্যে পেটের এরকম অস্বাভাবিক বৃদ্ধিতে একটু ভয় পাচ্ছি। আমার বিয়ের 2 বছর হতে চলল। বিয়ের 1 বছর পর মা বাবা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাই ভাবি থাকলেও তাদের সাথে তেমন সম্পর্ক ভালো থাকা, যোগাযোগও নেই। আর আমার স্বামী সাদাতেরও মা বাবা কেউ নেই। সংসারে একমাত্র ছেলে সে। তাই বিয়ের পর পুরো সংসারের দায়ভার পড়ে আমারই উপর। বাসায় কোনো মুরব্বিও নেই যে তাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। কিছুটা ভীতি নিয়ে আমি বসে আছি। সাদাত আমার পাশে এসে বসল। সাদাতও আমার মতো দুশ্চিন্তায় আছে, কারণ 7 দিনে আমার পেটটা প্রায় দ্বিগুণ বড় হয়ে গেছে। প্রেগন্যান্সিতে পেট বড় হবে এটা স্বাভাবিক, কিন্তু হুট করে 7 দিনে পেটটা দ্বিগুণ হয়ে যাওয়াটা দুজনকেই ভাবিয়ে তুলল। সে সাথে দুজনের দুশ্চিন্তার মাত্রাটাও বেড়ে গেল। দুশ্চিন্তা থাকলেও সেদিন কেউ কাউকে কোনো কিচ্ছু না বলেই ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে খেয়াল করলাম সাদাত নাস্তা বানিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাকে ঘুমিয়ে থাকতে দেখে সাদাত আমাকে না ডেকে নিজেই নাস্তা বানিয়ে ফেলেছে। বিয়ের পর থেকে সাদাতের এই বিষয়গুলো আমাকে অনেক প্রশান্তি দেয়। আমার পড়ার সব কাজে সে সাহায্য করবে। ওর মতো স্বামী পাওয়া কিছুটা ভাগ্যের ব্যাপার। পারিবারিকভাবে বিয়ে আমাদের, তবুও ভালোবাসার কোনো ত্রুটি নেই দুজনের মাঝে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে সাদাত আমার পাশে এসে বসল। সাদাত পাশে এসে বসতেই আমি উঠে নিলাম। উঠতে গিয়ে লক্ষ্য করলাম আমার বেস্ট কষ্ট হচ্ছে। পেটটা আগের চেয়েও ভারী মনে হচ্ছে। নড়তে চড়তে অনেক অসুবিধা হচ্ছে। সাদাত আমাকে উঠতে কষ্ট হচ্ছে দেখে দৌড়ে উঠে বসাল। আমি বসার পর লক্ষ্য করলাম আমার মিক্সিটা বেস্ট আঁটোসাঁটো হয়ে গেছে। গতকাল রাতে তো মিক্সিটা অনেক ঢিলে ঢালা ছিল, অথচ পেটটা এতই বড় হয়েছে যে আমার মিক্সিটা পুরো টাইট হয়ে গেছে। নিজের পেটের দিকে তাকিয়ে বারবার আটকে উঠছিলাম। ভাবছিলাম এটা কি করে সম্ভব। একদিনে পেটের এত অস্বাভাবিক বৃদ্ধিতে রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম। সাদাত নিজেও আমার পেটের এমন বৃদ্ধিতে বিচলিত হয়ে গেছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি সাদাতের দিকে তাকাতেই সে তার মুখের সমস্ত ভয় লুকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে চুপচাপ বসে আসো যে? আমি বললাম, সাদাত, এটা এভাবে এত বড় হলো কেন? গতকাল রাত অনেকটা ঢিলা মেক্সি পরেছিলাম, আর আজকে সকালেই পেটটা এত বড় হয়েছে যে আমার মেক্সিটাও টাইট হয়ে গিয়েছে। সাদাত আমার কথার জবাবে কি বুঝতে পারছে না কি দেবে। তবে এই মুহূর্তে আমি যে দুশ্চিন্তা না করি, তাই আমাকে ভরসা দিয়ে বলল, আরে বোকা, প্রেগনেন্সিতে পেট বড় হবে এটাই তো স্বাভাবিক। পেট বড় না হওয়াটার বরং অস্বাভাবিক। নিজেকে সামলাও, এ সময় দুশ্চিন্তা করা একদম ঠিক না। মিক্সিটা পাল্টে নিয়ে আরেকটা ডিলে মিক্সি পড়ে না। আমি বললাম, পেট বড় হওয়াটা স্বাভাবিক আমি জানি, তবে আমার পেটটা তো হুট করে এত বড় হয়েছে। আর আমার পেটে দেখে তো রীতিমতো যে কেউ ভয় পাবে। এমন তো না যে আমার 2টো বাচ্চা হবে তাই পেট এত বড় হয়েছে। আমার তো বাচ্চা হবে একটা। আস্তে ধীরে পেট বড় হলে একদম চিন্তা হতো না, তবে হুট করে পেট বড় হওয়াটা চিন্তা হচ্ছে বেশি। এমন কেন হচ্ছে? তার উপর পেটটা অনেক ভারী লাগে, মনে হয় 7-8 কেজি বহন করতেছি। মারাত্মক কষ্ট হয় এই পেট নিয়ে নড়তে চড়তে। এ 7 দিনে আমি হাঁপিয়ে উঠেছি। সাদা বলল, মারিয়া, চিন্তা কেন করছো? একটু স্বাভাবিক হও। আমি আজকে সকালে উঠেই তোমার অবস্থা দেখে ডাক্তারকে সিরিয়াল দিয়েছি। সন্ধ্যায় ডাক্তারের কাছে নিয়ে যাব।
ডাক্তার সুপরামর্শ দিলে সব ঠিক হয়ে যাবে। এখন এসব চিন্তা রেখে খাও তো। ও, তোমাদের তো আমার নামটাই বলা হলো না। আমার নাম মারিয়া, পুরো নাম মারিয়া রশিদ নিথি। কথাটা বলেই সাদাত টেবিলে রাখা রুটিটি ছিঁড়ে আমার মুখে পড়ে দিল। আমিও ডাক্তারের কথা শুনে মনটা শান্ত করে খেতে লাগলাম। সাদাত তো আমাকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে নিজে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে সাদাত অফিসে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হাতে গড়ি পরে পকেটে ওয়ালেটটা ঢুকাতে ঢুকাতে বলল, তোমার এই অবস্থা নিয়ে দুপুরে রান্না করতে হবে না, আমি বাহির থেকে খাবার অর্ডার করে দেব। আর আমি যদি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমার আশায় বসে না থেকে তুমি নিজে খাবার অর্ডার করে নিও, কেমন? আমি সাদাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, আজকে না গেলে হয় না? সাদাত আমার পাশে বসে বলল, যেতে তো আমারও ইচ্ছে করছে, তবে আজকে একটা মিটিং আছে, না গেলে সমস্যা হবে অনেক। তুমি চিন্তা করো না, আমি সময় মতো এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কথাটা বলেই কপাল একটা চুমু এঁকে সাদাব অফিসে রওনা দিল। আমি এরপর কোনো রকম উঠে মেক্সিটা পাল্টে নিয়ে খাটের কোণে বসলাম। সারা দিন আর কল দিল না, হয়তো অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমারও দুপুরে খাওয়ার ইচ্ছে হলো না, তাই খাবারও অর্ডার করিনি। খাটের কোণে বসেই দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে নিলাম। তারপর খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। চোখটা বন্ধ করতেই পেটের মধ্যে কিছু একটা আওয়াজ টের পেলাম। চোখটা খুলে লক্ষ্য করলাম আমার পেটটা আরো একটু ফুলে উঠেছে, আর কিসের যেন একটা শব্দ বের হচ্ছে। আমি এবার রীতিমতো ঘামতে লাগলাম। টেবিলে রাখা ঘড়িটায় তাকিয়ে দেখলাম 5টা বাজে। সন্ধ্যা হতে আরো কিছুক্ষণ বাকি। পেটের এই অবস্থা দেখে উঠে বসে দাঁড়াতেও চেষ্টা করে পারছিলাম না। পেটটা এত ভারী হয়েছে যে মনে হচ্ছিল শরীরের ওজনের চেয়েও পেটের ওজন বেশি। হাত পা এবার কাঁপতে লাগলো। মোবাইলটা খাটের মাঝখানে। সাদাত আসবে সন্ধ্যায়, তবে সাদাতকে বিষয়টা বলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু পেটটা নিয়ে আমি নড়তেও পারছি না। খাটের উপর থেকে যে পাশে ফিরে মোবাইলটা নিব সে শক্তিটুকু পাচ্ছি না। সারা শরীর হিম হয়ে যেতে লাগলো। পেটের বাবুটাও অস্বাভাবিকভাবে নড়তে লাগলো। এত জোরে জোরে লাথি দিচ্ছে যে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নিজেকে বড্ড অসহায় লাগছিল। এর মধ্যে আমি মেক্সিটা হাত দিয়ে পেটের উপর থেকে তুলে পেটটা দেখে পুরোপুরি ঘাবড়ে যাই। কারণ পেটের উপরে লম্বা লম্বা রেখা রগের মতো ফুলে আছে। মাথাটা এবার ঝিমঝিম করতে শুরু করলো। সারা শরীরে ঘামের মাত্রাটা প্রখর হতে লাগলো। শরীরটা নেতিয়ে পড়ার উপক্রম। সারা শরীরে ব্যথাও কেন জানি বাড়তে লাগলো। হাত পা অবশ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পানি পড়তেছিল। সন্ধ্যা হতে আরো কিছুক্ষণ বাকি, তারপর সাদা বাঁচবে। এই সময়টাকে আমার ধৈর্য ধরে পার করতে হবে। তবে আমি কি পারবো এতক্ষণ স্থির থাকতে? যে ভাবনাটা মনে আসতেই মাথাটা ঝিমঝিম করছে, সারা শরীর দুর্বল হয়ে গেছে। শরীরের ব্যথায়ও শীতও রীতিমতো ঘাম ঝরছে। এর মধ্যে ফোনটা বেজে উঠল। আমি মাথাটা ঘুরিয়ে লক্ষ্য করলাম সাদাব কল দিয়েছে। তার উপর কলিং বেলও বাজছে। এদিকে ব্যথায় তাড়নায় কলিং বেল বেজেই উঠেছে। সেদিকে হয়তো আমার হুঁশ ছিল না। সাদাতের কলটা পাশ ফিরিয়ে বাঁ হাতে বাড়িয়ে বিছানার মাঝখান থেকে ফোনটা নিজে ধরব সে শক্তিটুকু পাচ্ছি না। মাথার উপর ফ্যানটা স্থির হয়ে আছে। পেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। শুরু রেগুলারই চলমান হয়ে করছিল। এবার শরীরটা বেশ ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল। চোখটা আপনা আপনি বুঝে এলো। এরই মধ্যে মুখে হালকা শীতল পরশ অনুভব করলাম। চোখটা খুলে দেখলাম একটা সুন্দরী মেয়ে পাশে বসে আছে। বয়স আনুমানিক 15 কি 16 হবে। চুলগুলো আগোছালো কোকড়া। চোখের লেন্সগুলো কিছুটা বাদামি মনে হচ্ছে, আবার কিছুটা নীল। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছে। হুট করে মেয়েটার জিভ থেকে কিছু একটা শুরু হয়ে আমার কপালে এসে স্পর্শ করলো। সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গেল। এরই মধ্যে কানে একটা আওয়াজ আসতে লাগলো। আওয়াজটা খেয়াল করে দেখলাম সাদাতের। মুখে অজস্র পানির ঝাপটা পড়তে লাগলো। আমার শরীরটা বেশ হালকা হয়ে গেল, আরাম লাগছে অনেকটা। আমি চোখটা খুলতেই দেখলাম সাদাত আমার পাশে বসে আছে। চোখটা খুলে হালকা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। সাদাত কিছুক্ষণ বিচলিত হয়ে বলল, মারিয়া।
কি হয়েছে তোমার? দরজা ধাক্কাচ্ছিলাম কখন থেকে, বাধ্য হয়ে দরজাটা ভেঙে ঢুকতে হলো। প্রায় 2 ঘন্টা হয়ে গেল দরজা ভাঙতে ভাঙতে। এসে দেখি তুমি মেজুতে পড়ে আছো। সাদাত মেজুতে পড়ে আছি কথাটা বলতেই আমি চোখটা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই আমি মেজুতে পড়ে আছি। কিন্তু আমি তো খাটের উপর ছিলাম, মেজুতে কি করে আসলাম? মনের ভেতরটা এক অজানা আচমকা ভয়ে কেঁপে উঠল। তারপর সাদাত বলল 2 ঘন্টা পার করে ফেলেছি, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমি মাত্র কিছুক্ষণ পার করেছি। আর ওই বাদামি নীলবর্ণের মেয়েটা বা কে ছিল? ভাবনার অতল সাগরে ডুবে গেলাম। ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে। ভাবনার আকাশে ছেদ পড়লো সাদাতের তীক্ষ্ণ আওয়াজে। সাদাত হালকা গলায় বলে উঠল, কি হলো মারিয়া? চুপ হয়ে কি ভাবছো? কথার জবাব দিচ্ছ নাকি? কি হয়েছিল তোমার? সাদাতের প্রশ্নের কি জবাব দিব ব্যাস দোটানায় পড়ে গেলাম। কিছুটা সংশয় মনে এসে ঝাটলা পাকিয়ে দিল। সাদাত আমার নীরবতা দেখে পুনরায় বলল, মারিয়া আবার চুপ করে কি ভাবছো? কথার জবাব দিচ্ছ না কেন? শরীর কি বেশি খারাপ লাগছে তোমার? সাদাতের জোরালো কণ্ঠের আওয়াজে আসতেই আমি ভাবনার আকাশ থেকে বের হয়ে সাদাতের দিকে তাকালাম। সাদাত অনেকটাই ঘেমে আছে, বেশ চিন্তায় আছে, সেটা তার চোখে মুখে ফুটে উঠেছে। আমি পুরো বিষয়টা বলবো কি বলবো না বেশ দোটানা থেকে বললাম, জানি না কি হয়েছিল, মাথাটা অনেক ঘুরেছিল, তারপর কি হয়েছিল বলতে পারছি না। সাদাত আমার হাতটা ধরে বলল, চলো এবার উঠো, আর কিছু বলতে হবে না। আমি সাদাতের কথায় উঠতে গিয়ে লক্ষ্য করলাম আমার পেটটা অনেকটা স্বাভাবিক হয়ে আছে, বারটাও কমে গিয়েছে। আগের চেয়ে শরীরটা হালকা লাগছে। পেটের দিকে তাকিয়ে দেখলাম লম্বা সরু রেখাগুলো উধাও। মনে মনে ভাবতে লাগলাম এটা কি আমার মনের ভুল নাকি সত্যি ছিল। ভাবতেই যেন মনে হাজারটা প্রশ্ন উঁকি মারল। সাদাত আমার হাতটা টানতে টানতে বলল, মারিয়া আবার কি হলো? এভাবে চুপ হয়ে শুয়েছ? আমাকে বর দিয়ে উঠো। এই শীতের মধ্যে মেঝেতে শুয়ে থাকলে শরীর আরো খারাপ হবে, ঠান্ডা লাগবে। আমি সাদাতের কণ্ঠে নিজের সম্মতি ফিরিয়ে পেয়ে বললাম, হ্যাঁ উঠছি। বলেই সাদাতের হাতটা ধরে উঠে খাটের উপর বসলাম। সাদাত আমাকে শুইয়ে দিয়ে প্রেসার মাপার যন্ত্রটা নিয়ে আসলো। তারপর প্রেসারটা মেপে পড়লো, দুপুরে কি খেয়েছিলে? সাদাতের কথায় হালকা জবাব দিয়ে বললাম, 2টো বিস্কিট। সাদাত বলল, এজন্যই এমন হয়েছে। তোমাকে এত করে বলে গেলাম যে আমি কাজের চাপে খাবার অর্ডার করতে না পারলে তুমি অর্ডার করে খাবে। আমার কথাটা না শোনার প্রয়োজন মনে করলে না, না খেয়ে প্রেসারটা কমিয়ে ফেলেছ। আমি বললাম, আমার কেন জানি খেতে ইচ্ছে করছিল না। সাদাত বলল, এ সময় সবারই এমন লাগে, তবে নিজের যত্ন নিজেরই নিতে হয়। তোমার জন্য না হলে যে আসবে তার জন্য নিজেকে সামলে নেওয়া দরকার। আমাদের দেখার মতো কেউ নেই মারিয়া, তাই আমাদের বিষয়গুলো আমাদেরকেই দেখতে হবে। তুমি বসো, যা হয়েছে তো হয়েছি। আমি স্লাইন নিয়ে আসছি, এটা খেয়ে কিছু খাবে, তারপর তোমাকে চেক আপ করতে নিয়ে যাবো। আমি আর কোনো কথার জবাব দিলাম না, চুপ করেই বসে রইলাম। সাদাত সালাইন আনতে পাশের রোমে গেল, আর এদিকে আমি পূর্বের ঘটনার যাওয়া বিষয়গুলো বারবার ভাবতে লাগলাম। সেই মেয়েটার মুখ অবয়টা আমার চোখের সামনে ভাসছে। কি ছিল সেটা? আমার মনের মৈত্রীভ্রম নাকি কল্পনা? নাকি আমি প্রেগনেন্সি নিয়ে বেশি চিন্তা করে নিজেকে ড্রামায় ফেলে দিচ্ছি? কিছু মাথায় আসছে না। যত ভাবছি তত এক রহস্যের গোলকধাঁধায় জড়িয়ে পড়েছি। মারিয়া, এই মারিয়া, কি হলো? মারিয়া, উপরের দিকে তাকিয়ে ভাবছো? সালানটা মুখে নাও। মারিয়া। জোরালো তীব্র কণ্ঠস্বরটা আমার কানে আসতে লক্ষ্য করলাম সাদাত আমার পাশে বসে স্লানের গ্লাসটা মুখের কাছে ধরে আছে। আমি কিছুটা গাবড়ে গিয়ে লম্বা কয়েকটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ খাচ্ছি, দাঁড়াও। বলেই গ্লাসটা হাতে নিয়ে স্লাইনটা খেতে লাগলাম। সাদাত পাশে বসতে বসতে বলল, আসার পর থেকে তোমাকে বেশ অদ্ভুত আর চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? সাদাতের এমন প্রশ্নে মনে হচ্ছে সাদাত বুঝতে পেরেছে আমি হয়তো অদ্ভুত কিছু দেখতে পেয়েছি, কিন্তু না, এটা শুধু আমার মনে হচ্ছে। সাদাত তেমন কিছু বুঝতে পারেনি, আমাকে চিন্তিত দেখে হয়তো এমন করছে। দূর কি ভাবছি আমি? ভাবনা থেকে নিজেকে বের করে এনে বললাম, শরীরটা ভালো লাগছে না। সাদাত বলল, ঠিক হয়ে যাবে, স্লাইনটা খেয়ে খাবারটা খাও, আমি গাড়ি বের করতে বলছি, তারপর দুজনে মিলিয়ে হাসপাতালের দিকে রওনা দেব। আমি সাদাতের কথা মতো স্লাইনটা শেষ করে খাবারটা খেয়ে তৈরি হয়ে নিলাম। পেটটা অস্বাভাবিক বড় হলেও এখন এতটা
ভার অনুভব হচ্ছে না, তাই নড়তে চড়তেও এতটা কষ্ট লাগছে না। তৈরি হয়ে বাসার নিচে নামলাম। গাড়িতে উঠতে গিয়ে লক্ষ্য করলাম গাড়ির দরজাটা আমার পেটটা বারবার বেজে যাচ্ছিল। অনেকটা কষ্ট করেই গাড়িতে উঠেছি। আধা ঘন্টার পথ পার হয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে ঢুকে ডাক্তারের জন্য বাহিরে অপেক্ষা করেছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার চেম্বারে ঢুকল। ডাক্তার সায়েদা সাইমার চেম্বারে প্রবেশ করে মুহূর্তেই আমার পেটের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। হয়তো ওনার কাছে বিষয়টা একটু লক্ষণীয় মনে হচ্ছে। আমি কাছে যেতেই বললো, পেটটা এত বড় হয়েছে কদিন যাব? আমি সায়েদা সাইমের কথা শুনে ঘটে যাওয়ার সকল ঘটনা ওনাকে বললাম। উনি সমস্ত ঘটনা শুনে আমাকে চেক আপ করলো, আলট্রা করলো। আলট্রা করার পর একটু স্বস্তি ফেলে বলল, বিষয়টা আমি অবিশ্বাস হলেও সত্যি যে আপনার বাচ্চাটা পজিশন এত কিছুর পরও সব ঠিক আছে। তবে একটা বিষয় আমাকে একটু ভাবিয়ে তুলেছে। আমি কিছুটা বিচলিত হয়ে গেলাম ওনার শেষ কথাটা শুনে। অনেকটা অস্থির হয়ে বললাম, কেন, কি হয়েছে ম্যাম? উনি কিছুটা নত সুরে বলল, তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সত্যি এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা গল্পটি শুনবেন বা পড়বেন তারাই বুঝতে পারবেন। আর মূল রহস্যটা বলে দিলে হয়তো গল্পের টুইস্টটাই থাকবে না। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।